নমস্কার। বেশ কিছুদিন ধরে আমরা কবিতার উপরে লেখা কয়েকটি গদ্য পাঠ ভিডিওতে ধরছি, যেখানে মূল যে বিষয় যাকে কেন্দ্র করে আমাদের এই গদ্য পাঠ, সেই কবিতা পাঠ থেকে কোথাও আমরা একটু দূরে সরে গেছি। এটা স্বেচ্ছাকৃত নয়। আগেই আপনাদের বলেছি যে আমার কাছে নতুন কবিতার বই, পত্রপত্রিকা এইসবের এই মুহূর্তে ঘাটতি পড়েছে। এখন একটা বই থেকে, যে বইটি সদ্য প্রকাশিত হয়েছে বা অল্প কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, সেই বইটি থেকে সমস্ত কবিতা পড়ে ফেলাটা নৈতিকতার দিক থেকে উচিত নয়। কারণ তাহলে যদি কেউ আমার এই ভিডিওটি শুনেন এবং তিনি যদি আমার পাঠ উদ্ধার করতে পারেন, আমার পাঠ যদি তার ভালো লেগে থাকে, তাহলে হয়তো তিনি এই বইটি আর কিনবেন না। কারণ এই ভিডিওগুলো যেহেতু আমার এখানে থেকে যাবে, বারবার এই ভিডিওগুলো শুনলে কবিতাগুলো তাদের শোনা এবং সেই কবির কাছ থেকে কবিতা রচনার শব্দ ব্যবহারের প্রয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে যে শিক্ষণীয় বিষয়, সেগুলো তাদের আয়ত্ত হয়ে যাবে। তাই বইটি তখন কিনবার প্রচেষ্টা আমাদের কমে যাবে। সেই কারণে আমি একই বই থেকে সমস্ত কবিতাগুলি পাঠ করি না, ইতস্তত বিচ্ছিন্নভাবে পাঠ করি। তো কালীকৃষ্ণ গুহর একটি বই, তোমার অনুপস্থিতির পাশে, এটি প্রকাশক ত্রিষ্টুপ প্রকাশনী। এ থেকে আমরা বইটি সংগ্রহ করার পরেই কয়েকটি কবিতা পড়েছিলাম। বইটি শুরু থেকেই পড়েছিলাম, তাই আজ আমরা ঠিক করছি এই বইটির শেষ দিক থেকে কয়েকটি কবিতা পড়ব। কারণ আগের পাঠ আর আজকের পাঠের মধ্যে কয়েক মাসের একটা বিস্তর ব্যবধান ঘটে গেছে। তাই যারা এই কবিতাগুলিকে শুনবেন তারা ওই আগের ভিডিওটিকে হয়তো লিঙ্ক করতে পারবেন না, আর আমিও ডেসক্রিপশন বক্সে সেই পুরনো লিঙ্কটি দিয়ে দেব না। যারা সন্ধানী পাঠক তারা সন্ধান করে সেটি খুঁজে বার করে নেবেন, সন্ধানী শ্রোতা যারা। তোমার অনুপস্থিতির পাশে, কালীকৃষ্ণ গুহ, এই বইটির শেষ দিক থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। শেষ লেখা কবিতাটি স্মরণ লেখো, 20 ডিসেম্বর 2015। কবিতাটি তিনি উৎসর্গ করেছেন ভূমেন্দ্র গুহকে। তাকে কিছু না বলেই বিদায় জানালাম, অথচ বলার মতো কথা ছিল অনেক, 2 যুগ ধরে জমে থাকা কথা। পুরনো কথাগুলি আরও একবার বলার ছিল। জীবনানন্দ থেকে, সঞ্জয় ভট্টাচার্য থেকে, র্যাবো থেকে আরও অনেক মন্ত্রোচ্চারণ করার কথা ছিল। মন্ত্রোচ্চারণের বিরোধিতে তার ক্রোধ, মন্ত্রোচ্চারণের বিরোধিতে তার ক্রোধ আর কান্না একাকার হয়ে মিশে যেত। এই কবিতা, বিভিন্ন কবির কবিতাগুলি যখন পাঠ হচ্ছে, সেটাকে তিনি মন্ত্রোচ্চারণ হিসেবে দেখছেন। এই যে আমরা পাঠ করছি, আমাদের পাঠে তো হাজারো অস্পষ্টতা, অসাধুতা, অশুদ্ধতা এসব রয়েছে। তাই আমাদের পাঠ মন্ত্রোচ্চারণ অনুযায়ী হচ্ছে না। এখন ভূমেন্দ্র গুহ বা কবি কালীকৃষ্ণ গুহ, এদের মধ্যে এই কবিতাগুলিকে নিয়ে তারা যখন কথাবার্তা বলছেন, কবিতাগুলো যখন তারা মুখে বলছেন, সেটা মন্ত্রোচ্চারণের শুদ্ধতা নিয়েই তারা পড়ছেন। মন্ত্রোচ্চারণের বিরতিতে তার ক্রোধ আর কান্না একাকার হয়ে মিশে যেত। কালপুরুষের পাহারা ঘেরা এই রাত্রি, এখন রাত্রির 3য় প্রহরে
আমজাদ আলী খান সরোদ বাজাচ্ছেন রাগ কেদার। এই সঙ্গীতই আজকের স্মরণলেখ। বইয়ের এই কবিতার আগের কবিতাটি, অর্থাৎ শেষ কবিতার আগের কবিতাটি বাক্যহীন। অন্ধকার দিন ছিল আজ, পিছনে আরও অনেক অন্ধকার দিন রয়ে গেছে। অন্ধকার দিনে কথা বলার শান্তির মধ্যে বসে ভাবি, কথা না বলাই ভালো। সমস্ত কথা ছোট হয়ে আসে, শেষ পর্যন্ত তুচ্ছ হয়ে আসে। কথার সমগ্রতায় নির্বাক ব্যক্তি মানুষ, কথার তুচ্ছতায় সারা মাঠ জুড়ে কত যে পতাকা ওড়ে। দেখি বাক্যহীনের পাশে দাঁড়িয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়, বাক্যহীনের পাশে বিধ্বস্ত মহাকালের মন্দির। তার আগের কবিতাটি হোমার বলেছিলেন জীবনে শুধু দুঃখ পেতে হয় যার শেষ হয় মৃত্যুতে। হোমার অন্ধ ছিলেন, তিনি হয়তো ইতিহাসের প্রথম চক্ষুষ্মান। ভারতের প্রাক ইতিহাসের ঋষিরা বলেছিলেন জীবন আনন্দ থেকে জাত, আর আনন্দেই তার বিলীন হওয়া। কখনো মনে হয় হোমারই ঠিক বলেছেন, কখনো ভারতীয় ঋষিরা। এই দ্বন্দ্বের মধ্যে পৃথিবীর প্রতিদিনের সূর্য প্রদক্ষিণ। সামনেই শীত ঋতু, এখন আর অনেককে খুঁজে পাই না। এবছর বই মেলায় উত্তমকে খুঁজে পাব না। তার আগের কবিতাটি শোকসভা। অনেক দিনের পর বন্ধুর খোঁজে যেখানে গিয়ে পৌঁছানোর কথা ছিল, সেখানে পৌঁছে দেখি একটা শোকসভা চলছে। সাদা কাপড়ে ঢাকা চারদিক, সাদা পোশাকে উপস্থিত বিশিষ্ট সব লোকজন। পাশের রাস্তাগুলিতে অনেক গাড়ি দাঁড়ানো। বন্ধুকে খুঁজে পাই না। সন্ধ্যা উত্তীর্ণ, হিম ঝরছে। হঠাৎ মনে হলো বন্ধুরই শোকসভা নয় তো। এই কথাটা বোঝার জন্য শোকসভার ভিড়ের মধ্যে ঢুকে পড়ি। পরিচিত কেউ নেই। বুঝতে পারি বন্ধুর শোকসভা নয়। বেঁচে থাকার জন্য বন্ধুকে মনে মনে ধন্যবাদ দিই। ভিতরে ধর্মগ্রন্থ থেকে কাতর কণ্ঠে পাঠ চলছিল, প্রতিটি বাক্য অস্পষ্ট। বাইরে বিশিষ্ট অতিথিদের গল্পগুজব চলছিল। ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসি। মনে হয় সাদা কাপড়গুলি সরিয়ে নিলে অতিথিরা সকলেই একসঙ্গে হো হো করে হেসে উঠবেন। অর্থাৎ এই যে শোক পালন করতে এসেছেন, এদের ভেতরে আদপেই কোনো শোক নেই। তাই তারা সাদা কাপড়ের একটা প্রতীকী শোক নিজেদের শরীরের উপর চাপিয়ে নিয়ে এসেছেন। এবং এই শোকসভার মধ্যে যে ধর্মগ্রন্থ থেকে যে পাঠ হচ্ছিল, তার প্রতিটি বাক্য অস্পষ্ট। আর এই যে আমরা প্রথম যে কবিতাটি পড়েছিলাম, এই বইয়ের শেষ কবিতাটি, সেখানে কবি লিখছেন যে জীবনানন্দ থেকে, সঞ্জয় ভট্টাচার্য থেকে, র্যাবো থেকে আরও অনেক মন্ত্রোচ্চারণ করার ছিল। মন্ত্রোচ্চারণের বিরতিতে তার ক্রোধ আর কান্না একাকার হয়ে যেত। সেখানে তিনি
মন্ত্রোচ্চারণের কথা বলছেন। আর এখানে আক্ষরিক অর্থেই ধর্মগ্রন্থ থেকে যে মন্ত্রোচ্চারণ হচ্ছিল সেগুলি ছিল অশুদ্ধ, অস্পষ্ট, কারণ এর মধ্যে কারোর আন্তরিকতা ছিল না, কোনো সত্যতা ছিল না এই পাঠের মধ্যে। এর আগের কবিতাটি একটা পাথরের মূর্তি। তোমাদের প্রেমের গল্প শুনি, মাথা নিচু করে শুনি। কে কাকে ভালোবেসে পাগল হয়ে গেছে, কে কাকে ভালোবাসার প্রতিশ্রুতি ভঙ্গ করে আত্মরক্ষা করছে, কে কাকে ভালোবাসতে গিয়ে অতি দীর্ঘ নীরবতা পালন করেছে। শুনতে শুনতে একটা পাথরের মূর্তি হয়ে যাব কিনা ভয় হয়। এই সূত্রে ক্যান্টারবেরির ক্যাথিড্রালের মাঠের সেই সেন্ট পিটারের শীর্ণ পাথরের মূর্তিটির কথা বারবার মনে পড়ে, যার সামনে দাঁড়িয়ে থেকে একটা বিকেল কাটিয়েছিলাম। আগের কবিতাটি এখন কুয়াশা। একসময় তোকে বলতাম চলো একসঙ্গে ফিরি, এখন বলি চললাম। যাকে বলি সে জ্ঞানী, সে সারাক্ষণ মাথা নিচু করে থাকে, তাকে অচেনা মনে হয় মাঝে মাঝে। একদিন কুয়াশা নেমে এসে ঢেকে দিয়েছিল সমস্ত রাস্তাঘাট, সব বাস্তবতা। এখন অন্যরকম সময়, এখন সস্তায় সোনা বিক্রি হচ্ছে, সোনার অলঙ্কারে সেজে উঠছে অর্ধনগ্ন মেয়েরা। সুন্দর হয়েছে পৃথিবী, এখন আরও বেশি একা হয়ে যাবার সময়। ভাষ্য। শূন্যে পেতেছি সংসার, পুণ্যে বিপুল তৃষ্ণা, হয়তো কিছুটা জৈবিক, অবসর কাটে মৌন। অনবসরের সঙ্গে দিন কেটে গেছে ভিক্ষায়, নিরীশ্বরের পৃথিবী অজ্ঞাত পরিপ্রেক্ষিত। আজ চারদিক নির্জন, ধূলিধূসরিত প্রান্তর, নিরালোক সব পথঘাট, পারাপার ঘিরে কৌতুক। এই হেমন্ত সন্ধ্যায় প্রদীপ জ্বলছে নিঃশেষ, আলোকিত নভমণ্ডল, সুন্দর সেই ভাষ্য। শেষ বিকেলের আলো। যদি কথার পিঠে কথা ক্রমে সঞ্চারিত হয়, ক্রমে শেষ বিকেলের আলো আনে বিষাদ যোগের কাল, তবে বিরতি নিতে হবে, তবে বলবো আগুন জ্বালো। হঠাৎ প্রশ্ন করো যদি জীবন বিশ্বজনীন কিনা, জীবন ব্যক্তিগত, বলবো জানি না উত্তর। জানি নিরুত্তরের দ্বিধায় ধুলো জমছে অবিরত। আমার ঘনান্ধকাল বেলা, আমার রাত্রি শেষের ঘুম তুমি টেনে নিচ্ছ দূরে। তোমার শিউলি ফোটার ভোর, তোমার জ্যোৎস্না রাত্রিগুলি দেখি সব চরাচর জুড়ে। এর আগের কবিতাটি দহন। যা লিখি তা সব তোমার দেওয়া কাজ, যা লিখি না তা দৃশ্যের বাস্তব। ঘনায়মান আলোয় দৃশ্যাবলীর শেষে তোমার দিকে যাওয়ার বার্তা কে পাঠালো? এখন বাস্তবতায় বার্তাহীনের নিশান, এই শরতের গানে দূর অতীতের কথা। অন্ধ নিষাদ ঘোরে এ কোন অরণ্যানী,
কি এক আগুন জ্বলে সব বাসনা পুরুক। আরেকটি কবিতা পড়ব, স্মৃতিস্তম্ভগুলি। ঘুমের সময় হলো এখন তোমার, গান হয়েছিল খণ্ডিত কবিতা পাঠ, অন্ধদের সঙ্গীতানুষ্ঠান। স্মরণীয় দিন ছিল আজ, রাত্রিও স্মরণীয় হবে বলেছি তোমাকে। বিশ্বভ্রমণ শেষে যত কথা জমে উঠেছিল খুব মূল্যবান, তবু একদিন মনে হলো তুচ্ছ সব। জীবনের মূল স্রোতে মিশে যেতে হলে প্রয়োজন জৈবিক বিস্তার, তর্ক, শাস্ত্রবাক্য, কাজ সূর্য প্রণামের মন্ত্র। মধ্যরাত্রি পার হয়ে গেল, চোখের সামনে ভেসে ওঠে স্মৃতিস্তম্ভগুলি। নমস্কার।